শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। ককবরক বাংলাদেশে অন্যতম ব্যবহৃত একটি ভাষা। বিশ্বজুড়ে প্রায় 15 লাখ আর বাংলাদেশে প্রায় 60,000 মানুষের মাতৃভাষা ককবরক। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে প্রচলিত ভাষা এটি। এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যে এ ভাষা প্রচলিত। ত্রিপুরী বা তিপ্র জনগোষ্ঠী এ ভাষায় কথা বলে। এ ভাষার নিজস্ব হরফ নেই। ল্যাটিন অথবা বাংলা হরফে এই ভাষাটি লেখা হয়। বাংলাদেশের ভাষাতাত্ত্বিক বৈচিত্র্যের অন্যতম সম্পদ এই ভাষাটি। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সংসদে যাচ্ছে বিএনপি। 2/3 বেশি আসনে জয়লাভ দলটির। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ 2 দশক পর ক্ষমতায় ফিরছে দলটি। এ নিয়ে এখন শুনবেন একটি বিশেষ প্রতিবেদন। দীর্ঘ প্রায় 2 দশকের রাজনৈতিক প্রতীক্ষা আর ছাত্র জনতার এক অভূতপূর্ব অভ্যুত্থান পরবর্তী নতুন বাস্তবতায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয়ের মাধ্যমে দলটি এখন সরকার গঠনের চূড়ান্ত পর্যায়ে। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী 299 আসনের মধ্যে প্রাপ্ত ফলাফল হল বিএনপি 213টি, জামায়াতে ইসলামী 68টি, ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি 6টি এবং স্বতন্ত্র 11টি। সংবিধান সংস্কার ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাবনা নিয়ে অনুষ্ঠিত গণভোটেও জনগণ রায় দিয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোট হ্যাঁ ভোট পড়েছে 2,47,62,028টি আর না ভোট পড়েছে 1,20,15,760টি। এবারের নির্বাচনে মোট প্রদত্ত ভোটের হার 59.44%। 2/3 আসনে জয়ী হয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার পূর্ণ ম্যান্ডেট পেয়েছে। ভোটাররা স্থিতিশীলতা, সুশাসন এবং রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে এই রায় দিয়েছেন। নতুন সরকারের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হবে অর্থনীতি মজবুতকরণ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সংবিধানের নতুন সংস্কারগুলো বাস্তবায়ন করা। বাঙালিয়ানা, ঢাকা। গত বছর ডিসেম্বরের শেষ দিকে দেশে ফিরে আসার আগে 17 বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়েছেন তারেক রহমান। ফিরে আসার মাত্র 7 সপ্তাহ পর জাতীয় সংসদ নির্বাচনে জিতে তিনি এখন নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন। গত জানুয়ারি মাসে তারেক রহমানের সঙ্গে কথা বলেছিল যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম। সে সময় তিনি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে নতুন করে গড়ে তোলা এবং সমাজে সৃষ্টি হওয়া বিভাজন দূর করার পরিকল্পনা তুলে ধরেছিলেন। টাইমস সেই সাক্ষাৎকারের ভিত্তিতে তারেক রহমানের ভবিষ্যৎ গুরুত্ব তুলে ধরেছে। ওই সময় তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছিল তার কাছে কি কি বিষয় অগ্রাধিকার পাবে। জবাবে তারেক রহমান প্রথমেই বলেছিলেন আইনের শাসন নিশ্চিত করা। তারেক আরও বলেন, দ্বিতীয়ত আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, তৃতীয়ত হবে দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে যাওয়া। দেশে ফিরে আসার পর থেকে তারেক রহমান ঐক্যের বার্তার এবং প্রতিশোধ না নেওয়ার অঙ্গীকার করে আসছেন। নিজের এই প্রতিশ্রুতি পূরণ করতে এবং দেশের শান্তি বজায় রাখতে তাকে এখন নিরলসভাবে কাজ করতে হবে। শেখ হাসিনার ক্ষমতার শেষ সময়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ ছিল বাংলাদেশ। দেশের মোট দেশজ উপাদান 2006 সালে 7,100 কোটি ডলার থেকে 2022 সালে 46,000 কোটি ডলারে পৌঁছেছিল। কিন্তু জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয়, অসমতা ও বেকারত্বের কারণে হাসিনা সরকারের বিরুদ্ধে অসন্তোষ বাড়ে। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের পরও বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা তেমন একটা কমেনি, বরং উচ্চ মূল্যস্ফীতিতে এবং টাকার মান আরও দুর্বল হয়ে পড়ার কারণে সাধারণ পরিবারগুলোর বাস্তব আয় অনেকটা কমে যায়। টাইমস মনে করে এই সমস্যাগুলোর সমাধান করতে পারলে তারেক রহমান সারা বিশ্বেই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। তফসিল ঘোষণার আগে পরে বিভিন্ন সময়ে ব্যাপক আলোচনায় ছিলেন বেশ কিছু প্রার্থী।
তাদের মধ্যে কেউ কেউ জিতেছেন, কেউ কেউ হেরেছেন। জেতা প্রার্থীদের মধ্যে আলোচিত কয়েকজনের পরিচয় জেনে নেওয়া যাক। মির্জা আব্বাস বিএনপির এই জ্যেষ্ঠ নেতা ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করেছিলেন। ওসমান হাদি খুন হওয়ার পর এই আসন এমনিতেই আলোচনায় ছিল। পরে এই আসনের প্রার্থী হন এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। নানান বালখিল্য কথাবার্তা বলে তিনি যেমন বিনোদনের খোরাক জুগিয়েছেন, তেমনি আলোচনায় এসেছে এই আসন। ভোটে মির্জা আব্বাস পেয়েছেন ৫৯,২৬৬ ভোট। নুরুল হক নূর গণ অধিকার পরিষদের এই নেতা পটুয়াখালী ৩ আসন থেকে জয় পেয়েছেন। তার প্রাপ্ত ভোট ৯৭,৩২৩। হাসনাত আব্দুল্লাহ এই এনসিপি নেতা রিটের মাধ্যমে বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল করিয়ে নিজের জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিলেন। নির্বাচনে কুমিল্লা ৪ আসনে হাসনাতের প্রাপ্ত ভোট ১,৬০,০৮১টি। নাহিদ ইসলাম এনসিপি আহ্বায়ক ঢাকা ১১ আসনে মাত্র ২,০০০ ভোটের ব্যবধানে জয় তুলে নিয়েছেন। তার প্রাপ্ত ভোট ৯২,৮৭২। আব্দুল হান্নান মাসুদ বন্দর মাসুদ বলে পরিচিত এই এনসিপি নেতা নোয়াখালী ৬ আসন থেকে জয় তুলে নিয়েছেন। তার প্রাপ্ত ভোট ৯১,৮৯৯। রুমিন ফারহানা বিএনপির এই বিদ্রোহী প্রার্থী হাঁস প্রতীক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জয় তুলে নিয়েছেন। তার প্রাপ্ত ভোট ১,১৮,৫৪৭টি। জোনায়েদ সাকি গণসংহতির এই নেতা ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে জয় পেয়েছেন। তার প্রাপ্ত ভোট ৯৪,২৩১টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন বেশ কিছু আলোচিত প্রার্থী। এসব প্রার্থী ভোটের মাঠে নানান কারণে আলোচনায় ছিলেন। এদের কেউ নিজের নিশ্চিত জয়ের গ্যারান্টি দিচ্ছিলেন, কেউ আবার জোগাচ্ছিলেন বিনোদনের খোরাক, আবার কেউ কেউ দিচ্ছিলেন উর্দু ভাষণ। সার্জিস আলম জুলাই আন্দোলন থেকেই আলোচনায় এই এনসিপি নেতা। বিশেষত বল্গাহীন ব্যয় করায় তিনি আলোচনায় ছিলেন। পঞ্চগড় ১ আসনে তিনি বিএনপি প্রার্থী নওশাদ জমিরের কাছে হেরেছেন। তার প্রাপ্ত ভোট ১,৬৮,০৪৯। নাসির উদ্দিন পাটোয়ারি নানান অঙ্গভঙ্গি ও ঘৃণামূলক প্রচারের কারণে আলোচনায় ছিলেন পাটোয়ারি, তবে শেষ রক্ষা হয়নি। বিএনপির বর্ষিয়ান নেতা মির্জা আব্বাসের কাছে হেরেছেন তিনি। ঢাকা ৮ আসনে তার প্রাপ্ত ভোট ৫৪,১২৭। মনীষা চক্রবর্তী করোনাকাল থেকেই মানুষের সঙ্গে মেশার কারণে আলোচনায় থাকেন বাসদ নেত্রী মনীষা। বিভিন্ন কারণে প্রগতিশীল মহলে তার জনপ্রিয়তাও অনেক। বরিশাল ৫ আসনে ১৪,০০০-এর বেশি ভোট পান তিনি। তাসনিম জারা অনলাইনে ডাক্তারি পরামর্শ দিয়ে আগে থেকেই আলোচনায় ছিলেন তাসনিম জারা। এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৯ থেকে নির্বাচিত করা নিয়ে আলোচনা বেড়ে যায়। নিজ আসনে তৃতীয় হয়েছেন তিনি। তার প্রাপ্ত ভোট ৪৪,৬৮৪। গিয়াসউদ্দিন তাহেরি বিশিষ্ট ওয়াজিন গিয়াসউদ্দিন তাহেরি তার ভিন্ন ধরনের পরিবেশনার জন্য আগে থেকেই জড়িত। যারা মাজার ভাঙচুর করে এবং ভিন্ন ধর্মাবলম্বীদের নিপীড়ন করে তাদের বিরুদ্ধে ঘোষণা দিয়ে নির্বাচনে নামেন তিনি। হবিগঞ্জ ৪ আসনে তিনি পেয়েছেন ৮৪,৩২৩ ভোট। মামুনুল হক দীর্ঘদিন ধরেই নানান কারণে আলোচিত ও সমালোচিত খেলাফত মজলিসের মামুনুল হক। ভাস্কর্য মাজার ভাঙার ঘোষণা নিয়মিতই দেন তিনি। ঢাকা ১৩ আসনে মামুনুল হক পেয়েছেন ৮৬,০৬৭ ভোট। ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজের কাছে হেরেছেন তিনি। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ভারতের খুচরা মূল্যস্ফীতি বাংলাদেশের তুলনায় প্রায় 1/3 নেমে এসেছে। ২০২৬ সালের জানুয়ারিতে ভারতে মূল্যস্ফীতি ছিল মাত্র 2.75%, যেখানে একই সময়ে বাংলাদেশে এটি বেড়ে দাঁড়িয়েছে 8.58%। অন্তর্বর্তী সরকারের 18 মাসের শাসনামলে মূল্যস্ফীতি 10.5% থেকে কিছুটা কমলেও তা এখনও সহনীয় পর্যায়ে আসেনি। পাকিস্তান 5.8% ও শ্রীলঙ্কার 2.30% তুলনায়ও বাংলাদেশের পরিস্থিতি বেশ নাজুক। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। 2026 টি-20 বিশ্বকাপে এক বড় চমক দেখালো জিম্বাবুয়ে। কলম্বোর প্রেমাদাসি স্টেডিয়ামে শক্তিশালী অস্ট্রেলিয়াকে 23 রানে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে সিকান্দার রাজার দল। প্রথমে ব্যাট করে ব্রায়ান বেনেটের অপরাজিত 64 এবং রাজার ঝোড়ো ব্যাটিংয়ে 169 রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে অস্ট্রেলিয়ার ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দিয়ে 19.3 ওভারে মাত্র 146 রানে অল আউট হয়ে যায়।
2007 সালের পর বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি জিম্বাবুয়ের দ্বিতীয় জয়। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।